তিন দফা দাবিতে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও এনএইচএম কর্মচারীদের আগামী ৩ দিনের কর্মবিরতি সফল করে তুলতে মরিয়া হয়ে উঠেছে অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ নিয়ে দফায় দফায় সভা করে যাচ্ছে। আগামী ৪ মার্চ থেকে ৬ মার্চ একান্ত জরুরি পরিষেবা ছাড়া কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবায় জড়িত থাকবেন না এনএইচএমের চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান এবং নার্সরা। জেলার ৮টি স্বাস্থ্যখণ্ড অধীনস্থ প্রতিটি চিকিৎসা কেন্দ্র, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও শিলচর সিভিল হাসপাতালে ধর্মঘট কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলা স্তরে সম্মিলিতভাবে শিলচর সিভিল হাসপাতাল এবং জেলার প্রতিটি ব্লক ও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সকল স্তরের এনএইচএম কর্মীরা জড়ো হয়ে নিজেদের প্রতিবাদ জানাবেন। এই ৩ দিন দৈনন্দিন পরিষেবার মধ্যে ওপিডি, ফার্মাসি, ল্যাবরেটরি, প্রসবপূর্ব টিকা, ১০০ দিনের যক্ষ্মা নির্মূল অভিযান, গ্রাম্য স্বাস্থ্য ও পুষ্টি দিবস, আয়ুষ্মান আরোগ্য, কাউন্সিলিং, আরবিএসকে স্ক্রিনিং, সমস্ত অ্যাপ্লিকেশন ভিত্তিক রিপোর্ট এবং অন্যান্য রিপোর্টিং ইত্যাদিতে অংশ নেবেন না রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা। একমাত্র যেখানে নিয়মিত কর্মী নেই সেখানে কালো ব্যাজ ধারণ করে জরুরিকালীন পরিষেবায় নিয়োজিত থাকবেন সংশ্লিষ্ট কর্মীরা। নির্বাচনের হাওয়া উঠাতে অ্যাডভান্টেজ-২ আসামের আয়োজন করেছে বিজেপি সরকার। রবিবার তৃণমূল জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এমনই মন্তব্য করলেন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, অ্যাডভান্টেজ-২ আসাম যে কোনো মানুষ করতে পারে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, কিন্তু মূল কথা হলো ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত কিছু করতে না পেরে নির্বাচনের হাওয়া তুলতে বিজেপি সরকারের এই আয়োজন। অ্যাডভান্টেজ-২ আসাম অনুষ্ঠিত হয়েছিল যে একটা বসার সোফা এবং একটা চেয়ারের ভাড়া লক্ষ লক্ষ টাকা। এই আয়োজন করে সরকারের ক্ষতি হলো না লাভ হলো, তিনি প্রশ্ন তুলেন। নীতিন গাডকারি ২৫,০০০ কোটি টাকার রাস্তার কথা বলছেন। সুস্মিতা দেব বলেন, ২৫,০০০ কোটি টাকার রাস্তা কাজ হবে কিনা তা সময় মতো দেখা যাবে। ২৫,০০০ কোটি টাকার রাস্তা সিমেন্ট লুবিদের জন্য তৈরি করা হচ্ছে, অসমের কোনো লাভ নেই বলে জানান সুস্মিতা দেব। তিনি এও বলেন, বিজেপি সরকারের আমলে মূল্য বৃদ্ধি, বেকার সমস্যা বেড়ে যাচ্ছে, কিন্তু বিজেপি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। মানুষকে বোকা বানাতে গোটা করে এই আয়োজন করছে সরকার। এছাড়া তিনি বলেন, তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না এবং তৃণমূল কংগ্রেস কোনো দলের সঙ্গে যোগদান করবে না বলে কড়া ভাষায় জানিয়ে দেন সাংসদ সুস্মিতা দেব। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দক্ষিণ কুল গ্রামের আব্দুল আজিজের মৃত্যু ঘটল। রবিবার রাতে শিলং নিগ্রিমস হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আজিজ। শুক্রবার সন্ধ্যায় বাঙ্গার মাছলি সৎসঙ্গ মন্দিরের সামনে অটো এবং ফিস্তা ফোর্ড গাড়ির মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়েছিলেন আব্দুল আজিজ সহ আরও কয়েকজন। দুর্ঘটনায় গুরুতর আহত আজিজকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে শিলচরে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অবশেষে রবিবার আজিজকে নিয়ে শিলং নিগ্রিমস হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন পরিবারের লোকেরা। রাত 8:30টায় মেঘালয়ের উমকিয়ার নামক স্থানে পৌঁছার পর আব্দুল আজিজ মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার পরিবারে রয়েছেন স্ত্রী এবং 3 ছেলে। ভারতীয় সেনাবাহিনী এবং আসাম রাইফেলস, মণিপুর পুলিশ, অসামরিক প্রশাসন এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে স্পিয়ার কর্পসের অধীনে এক প্রচেষ্টার ফলে মণিপুরের পার্বত্য এবং উপত্যকা জেলাগুলিতে ৯৯টি অস্ত্র আত্মসমর্পণ করেছে। ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত তামেংলং জেলার ফাইতলে নিরাপত্তা বাহিনীর অবিরাম আলোচনার ফলে ১৭টি একক ব্যারেল রাইফেল, ৯টি ইম্প্রোভাইজড মর্টাল গ্রেনেড, গোলা বারুদ এবং যুদ্ধের মতো জিনিসপত্র আত্মসমর্পণ করেছে। কামপপকি জেলায় সাইকুলে অন্যান্য অংশীদারদের সাথে সমন্বয় করে আসাম রাইফেলসের লড়াইয়ের ফলে 7টি 13 বর রাইফেল
এবং 15টি ইম্প্রোভাইজড মর্টার আত্মসমর্পণ করে। ইম্ফল পূর্ব জেলার সাগলমাং এবং আসাম রাইফেলসে অনুরূপ লড়াইয়ের ফলে 5টি 12 বৌরের বোল্ট অ্যাকশন রাইফেল, একটি লেথট বন্দুক এবং 11টি ইম্প্রোভাইজড মর্টার আত্মসমর্পণ করে। গৌহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের বহু প্রতীক্ষিত ইন্টিগ্রেটেড টার্মিনাল 2025 সালের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। নতুন টার্মিনালটি সংযোগ বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে, যার জন্য অসম সরকার অ্যাপ্রোচ রোড সম্প্রসারণের জন্য অতিরিক্ত 116 কোটি টাকা অনুমোদন করেছে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তিনি অ্যাডভান্টেজ আসাম 2 প্রদর্শনীর সময় ইন্টিগ্রেটেড টার্মিনালের স্কেল মডেলটি পর্যালোচনা করেছেন। টার্মিনালের নকশা এবং কাঠামোর পাশাপাশি তিনি বিমানবন্দরের পরিষেবাগুলি বাড়ানোর জন্য যে সুবিধাগুলি অন্তর্ভুক্ত করা হবে তাও পর্যালোচনা করেন। ইন্টিগ্রেটেড টার্মিনালটি শীঘ্রই চালু হতে চলেছে। এটি চালু হয়ে গেলে উল্লেখযোগ্যভাবে বিমানবন্দরের বছরব্যাপী যাত্রী পরিচালন ক্ষমতা 1,30,00,000 ছাড়িয়ে যাবে। যাত্রীদের আসা যাওয়ার জন্য নিরবচ্ছিন্ন সড়ক সংযোগের প্রয়োজনীয়তা স্বীকার করে সরকার ভিআইপি জংশন থেকে দারাপুর পর্যন্ত পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে। ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা এবং মনোবলকে স্থির রাখলে অনেক সময় যে কোনো অসম্ভব কাজও সম্ভবে পরিণত হয়। তারই জলজ্যান্ত উদাহরণ উঠে আসলো আগরতলার মেলাঘর থেকে। নিজ হাতে হেলিকপ্টার তৈরি করে তাক লাগিয়ে দিল 25 বছর বয়সী এক যুবক। প্রসঙ্গত, আগরতলার নলছর বিধানসভা কেন্দ্রের মেলাঘর পুয়াংবাড়ি এলাকায় দিনমজুর মানিক বর্মনের 25 বছর বয়সী ছেলে দীপ্তনু বর্মন স্নাতক উত্তীর্ণ হয়ে অর্থ উপার্জনের জন্য বাবার সাথে কাজে যোগদান করেন। তার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু তা আর হলো না। বেশ কয়েক মাস আগে দীপ্তনু বর্মনের মাথায় একটা যুক্তি আসে, নিজে হেলিকপ্টার তৈরি করে আকাশে উড়ার। সেই থেকে দীপ্তনু বর্মন নিজের পরিশ্রমের কাজের টাকা দিয়ে হেলিকপ্টার তৈরির সমস্ত সরঞ্জাম ক্রয় করতে শুরু করেন এবং সে নিজে বাড়িতে বসে আকাশে উড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হেলিকপ্টার তৈরির কাজ শুরু করে। হেলিকপ্টার আকাশে উড়তে গেলে যতটুকু টেকনিক্যাল কাজের প্রয়োজন তার বেশিরভাগই লাগিয়েছে সে। পাখা, ইঞ্জিন, প্রায় সব কিছু ঠিকঠাকভাবে লাগানো হয়েছে। তবে আগামী কিছুদিনের মধ্যেই বাকি কাজগুলি সেরে আকাশে উড়ার ট্রায়াল দেবে দীপ্তনু সাংবাদিকদের জানিয়েছেন, সম্ভবত তার এই চেষ্টা সফলতার মুখ দেখবে। তিনি আরও জানিয়েছেন, অর্থের অভাবে বাকি কাজগুলি করা সম্ভব হচ্ছে না, যার ফলে সরকার যদি সামান্য কিছু সাহায্য করত তাহলে খুব শীঘ্রই সেই কাজগুলি সম্পন্ন করা যেত। স্থানীয় এলাকাবাসীরা হেলিকপ্টার দেখতে প্রায় প্রতিনিয়তই বাড়িতে ভিড় জমাচ্ছে। তবে এলাকাবাসীরা ঘটনা করছে, সম্ভবত ত্রিপুরায় এই প্রথম দীপ্তনু বর্মন নিজ হাতে হেলিকপ্টার তৈরি করে আকাশে উড়ার চেষ্টা চালাচ্ছে। দীপ্তনুর চেষ্টার ফল হেলিকপ্টার কবে আকাশে সফলভাবে ট্রায়াল দেবে সেই অপেক্ষায় এলাকার লোকজন।